নীল চিরকুট। লেখনীতে নৌসিন আহমেদ, রোদেলা। পর্ব সংখ্যা 32। আধ ঘন্টা হলো হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আরফান। গায়ে তার হাজারটা ক্লান্তি। গত 3 দিনের ভয়ানক ব্যস্ততার সময় কেটেছে তার। নম্রতার সাথে যোগাযোগটাও হয়ে ওঠেনি। যোগাযোগটা মূলত আরফান ইচ্ছে করেই করেনি। আরফান নম্রতার সময় দিতে চায়, একটু সময় তার নিজেরও প্রয়োজন। একটা সম্পর্ক এগিয়ে নিতে যে মানসিক বোঝাপড়া দরকার তা এখনো গড়ে ওঠেনি তাদের। আরফান বাইরে পোশাক ছাড়িয়ে বিছানায় গা এলিয়ে দিল। পুরো বই ঘরে বেলি ফুলের সুবাস। জানালায় ভারী পর্দা ভেদ করে আসছে শরতের শিশিরে ভেজা বাতাস। বাতাসে আলো চকচক করছে। কোথা থেকে যেন বেলি ফুলের রাজ্য। সেই রাজ্যে মুহূর্তে উদয় হলো শ্যামলতা। সেই লাল পেরে সাদা শাড়ি, আলতা রাঙা খালি পায়ে পায়েল বাজছে। বেলি ফুলের সৌরভে ভরে উঠেছে তার শরীর। দু চোখে তীব্র অভিমান নিয়ে চিঠির পাতাগুলো আওড়াতে লাগলো সে। পাতায় সুন্দর ঠোঁট নেড়ে, শোনো, আজ আমার মনটা খুবই খারাপ। এই মনটা খারাপ ছিল দীর্ঘ 4 বছর। প্রগর এক মন খারাপ নিয়ে কিশোরী থেকে যুবতী হয়েছি। নিতান্ত বাচ্চা থেকে পরিপূর্ণ নারী হয়েছি। তুমি প্রশ্ন করেছিলে তুমি হারিয়ে গিয়েছো নাকি হারিয়ে ফেলেছো আমায়। আমার প্রশ্ন করতে চাই, তুমি ভালোবেসেছিলে নাকি জাদু করেছিলে আমায়? না দেখে না শুনে কাল্পনিক পুরুষের প্রতি এত প্রগর ভালোবাসা কি করে তৈরি হয়েছিল জানি না। কি করে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলাম আমি জানি না। হয়তো কিশোরী ছিলাম বলেই। তুমি একবার বলেছিলে কিশোরীরা খুব যত্ন করে চিঠি লিখতে পারে, যুবতীদের সেই গুণ থাকে না। আজ পরিপূর্ণ যুবতী রূপে অধিনিষ্ঠ হয়ে বুঝতে পারছি সেই গুণটি আসলে যুবতীদের থাকে না, থাকতে নেই। তোমার নামে এই চিঠিটা আমি লিখতে পারছি না। কালো অন্ধকার শব্দের ভান্ডারে ছোট ছোট ভালোবাসার শব্দ আমি আজ খুঁজে পাচ্ছি না। বারবার আটকে যাচ্ছে কলম। ইচ্ছে হচ্ছে নীলাবে কাগজটি মন খারাপের দীর্ঘ গল্পটা ছড়িয়ে ছিটিয়ে দেই। সেই ভয়ঙ্কর মন খারাপের সাথে তোমার অস্তিত্ব যেন কতটা প্রগর ছিল তা তুমি দেখো। একটিবারের জন্য হলেও চমকে ওঠো, উপলব্ধি করো তুমি বড় নিষ্ঠুর। এই 4 বছরে অনেক বদলে গেছি আমি। হারিয়েছে চঞ্চলতা, হারিয়ে গেছে সমুদ্র চোখের জল। এত কিছু হারিয়েছে শুধু তোমার জন্য। কত কত প্রশ্নমাখা চিঠি জমিয়েছি শুধু তোমার নামে। সব কয়টার উত্তর চাই আমার। প্রশ্নমাখা চিঠিগুলো আকাশে উড়িয়ে আকাশকে উন্মুক্ত সারমুক্ত করো প্লিজ। এই বন্দিনী রাজকন্যাকে শ্লেষ মুক্ত করে অনুভূতির সাগরে ভাসিয়ে দাও। আমি ভাসতে চাই, শরতের মেঘের মতোই উড়তে চাই। আমার বড্ড দুঃখ, বুঝলে আমি খুব দুঃখী। গত 4 বছর 4380টি রাত শুধু তোমায় দেওয়া শাস্তি কথাগুলো কাটিয়েছি আমি। কতটা দুঃখ তোমায় দেব আমি জমিয়ে রেখেছি জানো। কিন্তু তুমি যখন সত্যি এলে তখন কেমন অসহায় হয়ে পড়লাম, কিভাবে এত দুর্বল হয়ে পড়লাম আমি তোমাকে ক্ষমা করতে চাই না, কিন্তু এই চাওয়াটা আমার কথা শুনছে না। তোমার তীব্র দুঃখ দিতে চেয়েও পারছে না। বড় দুঃখ হচ্ছে আমার। এই দুঃখ কি করে তারাই বলো। তোমার শ্যামলতা। পাশে থেকে খিলখিল করে শব্দে ভেসে উঠল আরফানের। চোখ মেলে তাকায় সে। আরফানের পাশে অর্ধেক শরীর বিছানার বাহিরে ঝুলিয়ে শুয়ে আছে নিদ্রা। খিলখিল করে চিরন্ত হাসি হেসে চলেছে। হাসির দাপটে তার শরীর কাঁপছে। আরফান নিজেও হাসলো। উঠে বসতে বসতে বলল, হাসছো কেন? নিদ্রা উঠল, বিছানায় পা মুড়ে বেশ আরাম করে বসে বলল, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে কথা বলছিলে? খুবই আউটরাইপ কথা বলছিলে, আমি শুনে ফেলেছি। আউটরাইপ কখনো নয়, আমি খুবই মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলাম। মিষ্টি মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। আমি নিশ্চিত মিষ্টি কোনো কথা বলছি, তুমি মিথ্যা বলছো। নিদ্রা চোখ বড় বড় করে বলল, মিষ্টি মেয়ে? ও মাই গড, হু ইজ সুইট গার্ল? তুমি কি প্রেমে পড়েছ? আরফান উঠে দাঁড়ালো, জানালার পর্দাটা পুরোপুরি সরিয়ে দিল, ভারী নিঃশ্বাস নিল, রহস্যময় হেসে বলল, অনেকটাই। নিদ্রা লাফিয়ে উঠে বলল, কি বলছো? কে সে? কে? কোন মেয়ে ওইটা? তুমি তাকে চেনো? নিদ্রা ভাবে। বেশ কিছুক্ষণ আকাশ পাতাল চিন্তা করলো, লাফিয়ে উঠে বলল, ও মাই গড, ওই ছোড়াছুড়ি মেয়েটা।
তুমি ওই ছোড়াছড়ি মেয়েটার প্রেমে পড়েছো? সাংঘাতিক। নিদ্রা এমন অদ্ভুত সমাধানে হেসে ফেলল আরফান। ওর নাম ছোড়াছড়ি নাই, ওর নাম শ্যামলতা। নিদ্রা অবাক হয়ে বলল, শ্যামলতা? বেশ মিষ্টি তো নামটা। শ্যামলতাও কারো নাম হয়? হ্যাঁ হয়। নিদ্রা নাম নিয়ে খুব ঘাটাঘাটি করলো। আপ্লুত কণ্ঠে বলল, তুমি তাকে বিয়ে করছো? মনে হয়। আমি বুড়ি হওয়ার আগে হ্যান্ডসাম একটা বর পেয়ে যাচ্ছি। আরফান হেসে ফেলল। নিদ্রা খুশিতে মায়ের কাছে ছুটল। তাকে দুর্দান্ত এই খবরটা দিতেই হবে, এখন এবং এখনই দিতে হবে। আরফান বাইরে কাপড় ছেড়ে ফ্রেশ হলো, তারপর ছাদের মাঝ বরাবর বেলি ফুলের রাজ্যে চেয়ার টেনে বসলো। ছাদের সব লাইট অফ করে পুরাতন এক হারকিন জ্বালালো। নম্রতার চিঠিতে একবার বলেছিল তার ছোট্ট লণ্ঠন থাকবে। আরফান বহু কসরত করে পাঁচিনি এই লণ্ঠন জোগাড় করেছিল প্রায় 5 বছর আগে। আকাশে সাদাটে চাঁদ, চারদিকে সাদা বেলি ফুলের রাজত্ব, তার মাঝে লণ্ঠনের আলোয় একলা এক যুবপ্রেম মতো চিঠি লিখছে। শরতের শিশির হাওয়া মৃদু মৃদু উড়ছে। যুবকের কাপড়ে পড়ে থাকা চুল। বেলি ফুলের রাজ্যে হচ্ছে আনন্দময় দোল। এক টুকরো আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে নম্রতা। মেজাজ তার চূড়ান্ত খারাপ। এই নিষ্পলক নামক ছেলেটি একদম দেখে নিবে সে। পেছনটা কি? নম্রতার প্রতি বিন্দুমাত্র টান নেই তার। কই, নম্রতা তো খুঁজে পায় না। 3 দিন যাবৎ কোনো যোগাযোগ নেই, অথচ দেখা হলে গদগদ সংলাপ। আরেকবার শুধু আশুক কাছে ধাক্কা দিয়ে মেন হলে না ফেললে তার নাম নম্রতা নয়, অভদ্রলোক। নম্রতা এবার সত্যি সত্যি বিয়ে করে ফেলবে। শুধু বিয়ে করবে কি সে শান্ত হবে? কখনোই না। অতি শীঘ্রই অন্তঃসত্ত্বা হয়ে আরফানের হাসপাতালে ডেলিভারি করাবে। ভয়ঙ্কর প্রতিশোধ তুলবে সে। এত সহজে ছাড়বে না, কখনোই না। নম্রতার ভাবনার মাঝে পেছন থেকে ডেকে উঠল নীরা। শেষ হলো চল। নীরার মুখ থমথমে। সকাল থেকে কেবল অদ্ভুতভাবে চলাচল করছে সে। বেশি কথা বলবে না। নম্রতা বুঝে উঠতে পারছে না কিন্তু কি হয়েছে। নম্রতা তাড়াহুড়ো করে ব্যাগ কাঁধে নিতেই সম্মতি জানালো। তার শেষ। নীরা বিরস মুখে বেরিয়ে পড়ল। চারদিকে কেমন দ্বিস্তর, এলোমেলো সবসময় সেজে গুজে থাকা মেয়েটা ঠিকমতো চুল পর্যন্ত আশ্রায় না। নম্রতার কষ্ট হয়। ভেতরে কোথাও যেন চিনচিনে ব্যথা ওঠে। এই মেয়েটার জন্য যদি একটু কিছু করতে পারতো সে। ভার্সিটিতে পৌঁছেই ডিপার্টমেন্টের সামনে আসতে একরকম দৌড়ে এলো হ্যাংলা পাতলা ছেলে। নম্রতা নীরা প্রথম দফায় চিনতে না পারলেও পরে চিনল। লোকটি ডাক্তার আরফানের অ্যাসিস্ট্যান্ট, গুচ্ছের ছেলেটি। নম্রতা অবাক হলো। আপনি এখানে? ছেলেটা বাম হাতের পিঠ থেকে কপালের ঘাম মুছে একটা বই এগিয়ে দিল। সাইকোলজির ওপরে লেখা মোটা ইংরেজির একটি বই। নম্রতা হাত বাড়িয়ে বইটি নিল। আগের থেকেও অবাক হয়ে বলল, এটা কি? স্যার দিয়েছে, আরফান স্যার। বইটি নাকি ফেলে এসেছেন আপনি, খুব গুরুত্বপূর্ণ বলে আপনার জন্য পাঠালো। মিথ্যা কথা। নম্রতা কখনোই কোনো বই ফেলে আসেনি। এই ডাক্তার খুব বাজি, নির্ঘাত কোনো কাণ্ড করেছে, এই বইয়ের ঘটিয়েছে তা। কিন্তু সত্যিটা মুখ খুলে বলল না নম্রতা। ঠোঁটে ভদ্রতার হাসি ফুটিয়ে ধন্যবাদ জানালো। লোকটি বিদায় নিতেই অন্যরকম এক অনুভূতিতে বুক ধরফর করে উঠল। আশপাশ করলো বইয়ের মোলাটার নিচে হাত দিতে পেয়ে গেল লেফার মোটা চিরকোট, নীল চিরকোট। নম্রতা উত্তেজনায় দ্বিগুণ হলো। এই প্রথম চিঠি পড়ার মতো কাঁপতে লাগলো হাত পা। নম্রতা সেই কাঁপুনি দীর্ঘস্থায়ী হলো না। আকস্মিক এক ঘটনায় কেটে গেল উত্তেজনার অনুভূতি। অন্ত নীরাকে হাত চেপে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে নীরাকে? নম্রতা চিঠি ভুলে ওদের পেছনে দৌড়াতে লাগলো। কিন্তু মাঝপথে ঘটলো আরেক অঘটন। নম্রতার কাছাকাছি পৌঁছানো তো আগেই শটান করে চর পড়ল অন্তুর গালে। সমস্যা কি তোর? কথায় কথায় এত হাত চলার কারণ কি? কিছু বলছি না মানে যা ইচ্ছা তাই করতে পারবি? দোষ আমি করেছি মানছি, তুই দোষ করিসনি। আমার জীবনটা নরক করে জঘন্য করে তুলেছিস তুই। তোর তো এই একটাই দেমাগ, কেন ভালোবাসলাম? আরে ভালোবাসাটা কি নিজের কাছে থাকে? তোকে ভালোবাসার প্রশ্নই আসে না। না পারছি ভালোবাসতে, না পারছি বলতে। আই জাস্ট হেট ইউ।
শেষের কথাটি চেঁচিয়ে বলল অন্ত। নম্রতা অসহায় চোখে এদিক ওদিক তাকালো। ডিপার্টমেন্টের জুনিয়ররা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। যাদের মধ্যে এত ভালো বন্ডিং তাদের মধ্যে একই পরিণতি। কৌতূহলে তো থাকবেই। নম্রতা নীরার বাম হাতে কোণে হালকা স্পর্শ করে বলল, অন্ত যখন কথা বলতে চাইছে তখন কথা বললে সমস্যা কি? নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ? চল অন্য কোথাও গিয়ে বসি, সবাই দেখছে। অন্তু প্লিজ দোস্ত, রাগারাগি করিস না। অন্তু চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। ঠিক তখনই আয়েশি চলে এসে পাশে দাঁড়ালো নাদিম। কপাল কুচকে বলল, সবাই চোখ মুখ কালো কইরা দাঁড়াই আসিস কেন? সবাই চাইয়া আছে, নাটক দেখতেছে। নম্রতা চোখে ইশারা দিয়ে বোঝালো। নীরা কাটকাট কণ্ঠে বলল, আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। কোনো জঘন্য মানসিকতার মানুষের সাথে তো কখনোই নই। নীরার কথাটা শেষ হতেই সচরে চর পড়ল তার গালে। নম্রতা দুহাতে মুখ চেপে হতভম্ব হয়ে চেয়ে রইল। নাতিমও বিষমিত অন্তুকে সবল হাতে ধাক্কা দিয়ে ধমকে উঠল, তো সাহস কেমনে হয় ওর গায়ে হাত তোলার? হিরোগিরি দেখাও। অন্তু ঝাটকা নিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাদিমের নাক বরাবর ঘুষি মারল। নাদিমও পিছিয়ে নেই। ডান হাতে পিঠে নাকটা মুছে নিয়ে অন্তু চোয়াল শক্ত বরাবর ঘুষি লাগালো। নম্রতা ছুটে গেল, নাদিমের হাত আটকে ধরলো। সে সুযোগে আরো 2-4টা ঘুষি লাগিয়ে দিল অন্তু। তীব্র ক্ষোভ নিয়ে বলল, শুধু আমার দোষটাই দেখিস তোরা। সবার কাছে শুধু আমি দোষী। জীবনে প্রথম বাপের সাথে ঝামেলা হয়েছে। বাপের মুখের উপর কথা বলেছি শুধু এই মেয়েটার জন্য। কি করি নাই আমি ওর জন্য? আর এখন আমার মানসিকতা জঘন্য, সব ভুলে গেলি? এত বেয়াদবির পরেও শুধুমাত্র আমার কথা ভেবে আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল বাসায়। আর ও কি করেছে জানিস? মুখের উপর না করে দিয়েছে। এত দেমাক। নাদিম ফুঁসে উঠে বলল, না করেছে তো জোর করছিস কেন? জোর করে বিয়ে করতে চাস শালা? অপমানে ভেতরটা থমকে গেল অন্তর। এতটা অসম্মান, এতটা অপমানের সম্মুখীন আদৌ কখনো হয়েছে কি তাকে? অন্ত তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, আই স্পিন অন ইউর ফ্রেন্ডশিপ। কখনো আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করলি না কেউ? এতগুলো বছর ধরে পড়েছি, তখন তোদের বন্ধুত্ব কইছিল। বন্ধুত্ব শুধু ওর জন্য? ও মায়া বলেই এত টান? মায়ের প্রতি গদগদ টানটা তো থাকবেই। মুখ সামলের কথা বল অন্ত। এতদিন তো কিছুই বলি নাই। কিছু না বলেও দোষী হয়েছি। নতুন করে দোষের কি আছে? আব্বা আমার জন্য আমার গায়ে হাত তুলেছে। কতটুকু জ্বলেছে আমার ধারণা আছে তোদের? শুধু মাত্র এই মেয়েটার জন্য। কথা বলে তাচ্ছিলের হাসি আসলো অন্ত। বাপ মায়ের সম্মান মর্যাদা তুই কি বুঝবি? বাপ মায়ের ঠিকঠাক চিনিসই না তুই। একমাত্র বোনের খবর নিস না 4 বছর। এখানে এসে মূল্যবোধ শেখাতে আসছিস? সুন্দরী মেয়ে বলে মূল্যবোধ? শালা ফ্রেন্ড। ক্ষুব্ধ নাদিম আবারও তেড়ে আসে। পুরো ভার্সিটির সামনে বন্ধুদের এমন নগ্ন মৃত্যু ঘটে গেল। নম্রতার মাথায় হাত দিয়ে 2 পা পিছিয়ে দাঁড়ালো। টলমলে চোখে দেখতে পেল বন্ধুদের মাঝে তীব্র এক কম্পন, ভয়ঙ্কর এক ধস। এই ধসের ক্ষতিপূরণ করার সাধ্য কি তাদের আছে? দুপুরের কড়া রোদে সে ঝিলিক দিচ্ছে কাচের জানালায়। ভেতরে এয়ার কন্ডিশনে মৃদু ঝিমিঝিমি শব্দ। রঞ্জন পূজার রেস্টুরেন্টের টেবিলে মুখোমুখি বসা। পূজার গায়ে বাদামি আর খয়েরি মিশ্রণে সালোয়ার কামিজ, ঘন কালো চুলগুলো হাত খোপা করা। রঞ্জনের গায়েও কালো পোলো শার্ট, চোখে মুখে বিস্তার হাসি। মশাই আমার ওপর বিরাট চেতে গেছেন মনে হলো। তো চেতবে না? তুমি সবসময় অমন নাস্তিকদের মতো কথাবার্তা কেন বলো? ওসব কথা যত বলবা। আমার সাথে তোমার বাবার সম্পর্ক কেমন? রঞ্জন হাসে। তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে আজ। পূজা ভুরু কোচকায়। সে ছোট্ট কথাটি লজ্জারাঙা আবেগে গলে যায়। মুখ টিপে হেসে ভুরু নাচিয়ে বলে, কথায় আছো? রঞ্জন হুহা করে হেসে ওঠে। আরে ধুর, সত্যি তোমাকে ভালোবাসি। এই কথাটা ভেবেই প্রচণ্ড সুখ সুখ লাগে। পূজা হেসে ফেলে। গলায় হাত দিয়ে রঞ্জনের ফর্সা মুখটা দিকে মুগ্ধ চোখে চেয়ে থাকে। পূজা এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই চোখ টিপল রঞ্জন। পূজা আবারও হাসলো। লজ্জারাঙা মুখ নিয়েই বলল, তবুও তুমি একটু সামলে চলো। বাবা যদি একবার রেগে যায় তো সর্বনাশ। চিন্তা করো না, তোমার বাবা আমায় পাত্র হিসেবে বেশি পছন্দ করে। তবুও ঝগড়া বাগড়া দেয়, তাহলে শ্বশুরমশাইকে ডিরেক্ট কিডন্যাপ করে নিব। পূজা খিলখিল করে হেসে উঠল। পূজার ডান হাতটা আলতো করে ছুঁয়ে হাত তুলে দিল রঞ্জন। মাখনের টুকরো ছুতে কেমন সাবধানতা, ঠিক তেমনই সজাগ স্পর্শ। পূজাও হাসি হাসি চোখে রঞ্জনের দিকে তাকালো। আমার মহারানী কি চায়? তোমাকে চায়। আমি তো এক যুগ আগেই তোমার হয়ে গেছি মহারানী।
এবার বাইরে কি চাও? আমি তোমাকে স্পেশাল কিছু দিতে চাই। স্পেশাল কিছু চাও? পূজা নির্দ্বিধায় বলে তোমাকেই চাই, তারপর তোমাকেই চাই, তারপর তোমাকেই চাই। রঞ্জন হঠাৎ গম্ভীর হয়ে বলল, আমি যে সামনের মাসে তুমিকে নিয়ে উড়াল দিচ্ছি দূর দেশে, কষ্ট হবে না? পূজা মিষ্টি মুখটা মুহূর্তেই যেন কালো মেঘ হানা দিল। পর মুহূর্তেই হেসে বলল, হবে না। আমি তোমাকে ভালোবাসি, এর অর্থ আমি তোমার পুরোটাতেই ভালোবাসি। তোমার অভ্যাস, স্বপ্ন, ইচ্ছে, ভালো লাগা, পরিবার, বন্ধুমহল সব নিয়েই আমি রঞ্জনকে ভালোবাসি। তুমি ইউএস যাচ্ছ তোমার স্বপ্ন পূরণের জন্য। নিজের স্বপ্ন পূরণের জন্য যখন আমার কাছে ফিরে আসবে, তোমার চোখে থাকবে তৃপ্তি, মনে থাকবে পরিপূর্ণতা। আমি তোমার সেই তৃপ্তিকে দেখতে চাই। তোমার সব স্বপ্ন পূরণের জন্য আমার পাশে থাকতে চাই। তোমার চোখে চিকচিক করা খুশিটা দেখতে চাই। আহা, ভেবে আমার শান্তি লাগে। রঞ্জন হাসে, চোখে মুখে ঝলকানো মৃদুতা। পূজা ধরে রাখা হাতটা আলতোভাবে চুমু দিল সে। ইটস মাই লেডি। আমায় এত বুঝো কেন বলো তো? পূজা হেসে বলল, তুমি এত ভালোবাসো কেন বলো তো? তোমায় যদি আরো অনেক বেশি ভালোবাসতাম। তুমি আমায় যতটা বুঝো, আমিও যদি তোমায় ততটা বুঝতে পারতাম। অতঃপর নিশ্চুপ নিস্তব্ধ কিছু সময় চোখে চোখ রেখে কথা হয় তাদের। দুজনের চোখে খেলে যায় একে অপরের প্রতি সীমাহীন অকুলতা। একটা সময় ছোট্ট শ্বাস টেনে নীরবতা ভাঙল পূজা। অনার শেষ হয়ে গেল হয়তো না, এখানে গিয়ে মাসাজ করে নিতে হবে। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, দা ভাই এখনই যেতে বলছে, বাবাও রাজি, পাসপোর্ট ভিসাও দিয়ে গেছে। দা ভাই সেখানকার ভার্সিটির ফর্মালিটিস সব শেষ করেছে প্রায় অনেক দিন আগে। হাফ স্কলারশিপও পাচ্ছে। ভালোই ভার্সিটি, সুযোগটা লুফে নেওয়া উচিত। একটু কু বলেই থামলো রঞ্জন। পূজা উৎসাহিক চোখে তাকিয়ে আছে। বিয়ে করতে চাও? কেন? এখন তো বিয়ের কোনো প্ল্যান ছিল না। তোমার যদি আমাকে নিয়ে ভয় থাকে তাহলে তো আমি তোমাকে বিশ্বাস করি। কোনো সম্পর্কের বাঁধন টেনে হিঁচড়ে আমার সাথে বেঁধে রাখতে চাই না। তুমি যেমন আমায় উঠতে দিচ্ছ, আমিও তোমাকে তেমন উঠতে দিতে চাই। আমি তোমার পিছুটান নই। তবুও তুমি চাইলে আমি বাসায় জানাতে পারি। পরিবার কথাটুকু এখানে শেষ করলো। আমি যেমন পৃথিবীতে ফেলে তোমার জন্য অপেক্ষা করব, আমি চাই তুমিও পৃথিবী ফেলে আমার কাছে ছুটে আসবে। এসব ভেবো না, জাস্ট ফোকাস অন ইউর কেরিয়ার। আমি নিজের কেরিয়ারটা গুছিয়ে নেই। রঞ্জন স্বস্তির নিঃশ্বাস ফেলে। পূজার ডান হাতে হালকা চাপ দিয়ে বাঁকা হেসে বলল, আমার আবারও তোমাকে বোঝাতে পেরে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে ইচ্ছে করছে। পাবলিক রেস্টুরেন্ট বলে পারছি না। পূজা কথাটা না শোনার ভান করে বলল, তুমি যে ইউএস যাচ্ছ বন্ধুদের জানিয়েছো? আজই তো কনফার্ম হলাম, এখন জানানো হয়নি। ওদের ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হবে। পূজা কিছু বলতে যাবে তার আগেই মেসেজ ঢুকলো, নম্রতার পাঠানো মেসেজ। কপালে চিন্তার ভাঁজ পড়ল রঞ্জনের। পূজার দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, জান এখন উঠি। ওইখানে একটু ঝামেলা হয়ে গিয়েছে। প্রচন্ড মন খারাপ নিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে নম্রতা। ওই জানালার দিকে এক ফালি আকাশ দেখা যাচ্ছে। নম্রতার ঢাকা নিকশ আকাশ, তার মাঝে ছড়ানো ছিটানো কিছু তারা। তারাগুলোর মাঝে মাঝে মুক্তোর মতোই মনে হচ্ছে নম্রতার। একটা একটা সুতোয় গেঁথে বিশাল মালা বানালে যেমন হয় ঠিক তেমন। নম্রতা দীর্ঘশ্বাস টানে। নীরার প্রতি জমিয়ে থাকা একরাশ ফুসে ওঠে। তারপর মুহূর্তে নিভে গিয়ে অসহায় ভঙ্গিতেই চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। ঠিক তখনই মনে পড়ে আরফানের চিঠির কথা। দ্রুত পায়ে ব্যাগের কাছে ছুটে যায়। ব্যাগ থেকে চিঠিটা খুঁজে বের করে আবার জানালার পাশে এসে দাঁড়ায়। টিম টিম আলোয় পড়তে শুরু করে দম বন্ধকর অনুভূতির সেই চিঠি। শ্যামলতা, আমার দুঃখী রাজরানী, তোমার দীর্ঘ দুঃখ কথকে নামদাগা আসামি আমি, বড় নির্দম নিষ্ঠুর। কিন্তু আমার জ্বলন্ত খুব কমই ছিল না তাতে। তুমি ভুক্তভোগী, অভিযোগী, অভিমান করে রক্ষা পাও, কিন্তু আমার যে রক্ষা নেই। তবে অভিমান আমারও হয়েছিল তোমার নামে। অভিযোগ আমি অনেক জমিয়েছিলাম।
4টা বছর অপেক্ষা করেছি, ছটফট করেছি, বাচ্চাদের মতো অভিমান করেছি। এই বয়স শেষে কি সব ছেলে মানুষ অভিমান মানায় না? তবুও ফুলে ফেপে উঠেছে অভিমানের বাহার। 4 বছর আগে শেষ চিঠিটা তো আমার ছিল। চিঠিটা যে যোগাযোগের নাম্বারটা লিখে দেওয়ার পরও কেন যোগাযোগ করলে না তুমি? কি দোষ ছিল আমার? কেন ঠকিয়েছিলে আমায়? ভীষণ ভারী এই প্রশ্নটা বোঝা টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছিল শ্যামলতা। এই 4 বছরে তুমি তোমায় ঘৃণা করতে পারিনি, অভিমান নিয়ে ভালোবেসেছি, শুধুই ভালোবেসেছি। নির্ঘম রাতগুলো তোমার গায়ে একটু পরশ পেতে ছটফট করেছি, বেলি ফুলের সুগন্ধে অক্সিজেনের ভীষণ মতো আগ্রহ করেছি। 4টা বছর ভীষণ ফাঁকা ছিল এই বুক। এই ফাঁকা বুকে গল্প তোমায় চিঠি জানাবো না শ্যামলতা। এই গল্প জানতে হবে তোমার নিজের প্রচেষ্টায়। তুমি সেই দিন আমার ফাঁকা হাতটা ধরবে পরশ নির্ভরশীলতায়। সব সংকোচ ভুলে আমার চোখে চোখ রাখতে চাইবে, আমাকে বুঝতে চাইবে, আর চোখে চেয়ে জানতে চাইবে। সেদিন বলবো আর একটা নির্ভরশীলতা দরকার শ্যামলতা। তুমি শুধু আমিটাকে সামলাও। কথা দিচ্ছি তোমার পুরো পৃথিবীটা সামলানোর দায়িত্ব আমার। ইতি তোমার ব্যক্তিগত নিষ্পলক। চিঠি পড়তেই কপাল কুঁচকে গেল নম্রতার। টানা 4-5 বার পড়ল মনে হয়। নিষ্পলক চিঠি দিকে তাকিল, কিন্তু নম্রতার কাছে তো পৌঁছানি সেই চিঠি। তবে কোথায় গেল সেই চিঠিটা? ভাবতে লাগলো উদাস আকাশের দিকে তাকিয়ে নম্রতা। সেদিন রাতে বিছানায় যেতে যেতে ঘড়ির কাঁটার মধ্যে রাতে গড়ালো। নম্রতার চিঠি সযত্নে তুলে রেখে বিছানায় বসতে গেলে খেয়াল করলো নীরার শরীর মৃদু কাঁপছে। বিশাল হল রুমে ওরা দুজন ছাড়া জুনিয়র 4-5 জন থাকার ব্যবস্থা। প্রশস্ত হল ঘরে সব আলো নেভানো, কোনায় দুটো চার্জারের আলো জ্বলছে। গুনগুন পড়া শব্দ দুজন জুনিয়র মেয়ের। রাত 12:30 পর্যন্ত রুমে আলো জ্বালানো মানেই সিনিয়রদের তোপের মুখে ভস্য হওয়া, সিনিয়রের ঘুমে ব্যাঘাত ঘটানো, প্রাইভেসি নষ্ট করা। সেই ভয়ে আর জড়তায় দুজন বৈদ্যুতিক বাতি পরিবর্তে চার্জার ল্যাম্পে পড়ছে অযাচিত ব্যবস্থায়। চার্জার ল্যাম্পের মৃদু আলোয় উল্টো হয়ে শুয়ে থাকা নীরাকে স্পষ্ট বুঝতে পারলো নম্রতা। টের পেল তার কম্পন। নীরা কি তবে জেগে আছে? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নীরার বিছানার পাশে গিয়ে বসতে চমকে উঠল। নীরা কাছে। নম্রতা সচেতন হলো। ডান হাতটা আলতো করে নীরার শরীরে স্পর্শ করলো, বাহুর ওপর রাখলো। তারপর থেকেই আলতো কণ্ঠে বলল, নীরু। নীরার শরীরের কম্পন তীব্র হলো, ভেঙে গেল। অপ্রতিরোধ হেঁচকি তুলতে তুলতে দুহাতে মুখ ঢেকে ফেললো। আড়াল করতে চাইলো নিজের কান্না ভেজা চোখ, ভেজা কণ্ঠস্বর। নম্রতা জুনিয়র মেয়ে দুটো দিকে তাকিয়ে গলা উচালো, জেরিন নিপা। মেয়ে দুটো তথস্থ ভঙ্গিতেই মাথা তুললো। জি আপু, তোমরা একটু বারান্দায় যাও তো আপু। বারান্দায় গিয়ে দরজাটা ভিড়িয়ে দিবে, না ডাকা পর্যন্ত ভেতরে আসবে না। মেয়ে দুটো অসহায় ভঙ্গিতে একে অপরের দিকে তাকালো। মাথা নিচু করে উঠে দাঁড়াতেই নম্রতা গম্ভীর কণ্ঠে শোধালো, কাল তোমাদের সিটি আছে? বই সাথে নিয়ে যাও, বারান্দায় আলো জেলে পড়তে সমস্যা হবে না। মেয়ে দুটোর মুখ উজ্জ্বল হলো। বই আর নোট খাতা নিয়ে একবার আর চোখে নম্রতার দিকে তাকালো, তারপর দ্রুত পায়ে বারান্দা দিকে চলে গেল। নম্রতা হতাশ দীর্ঘশ্বাস ফেললো। কাছিস কেন? নীরা উত্তর দিল না। কিছুক্ষণ ঠায় শুয়ে থেকে কাঁদলো। নম্রতা একটু বিরক্তি নিয়েই বলল, কাঁদলে কোনো সমস্যার সমাধান হবে না। অল্পতে কাঁদলে কাদার মেয়ে তুই নোস। তোর প্রতিরোধ শক্তি আজ হঠাৎ এত কমে গেল কিভাবে? নীরা উঠে বসলো, দুহাতে চোখ মুছে নিয়ে বলল, তুই আমায় দোষী ভাবিস না? নম্রতা বিরস মুখে বলল, না, তোর কি দোষ? আমার জন্য নাদিমার অন্তর মাঝে ঝগড়া লেগে গেল। দুজনেই গোয়ার, কেউ এই ঝগড়া মিটিয়ে নিভে না। আমি জানি রঞ্জন আছে, আমরাও আছি, কিছু হবে না। কিছুটা প্রাণহীন শোনাচ্ছিল নম্রতার কণ্ঠ। নীরা দুহাতে কপাল চেপে ধরল। অন্তু পাগল হয়ে গিয়েছে, ওর এখন কিছু জ্ঞান নেই। নাদিমের সাথে নিজ থেকে কথা বলবে না আমি জানি, আর নাদিম তো কখনোই না। নম্রতা ক্লান্ত শ্বাস টেনে বলল, বুঝেছি তো, যখন তখন কেন এত ঘোরাতে দিলি? কি হতো একটু কথা বললে? নীরা হঠাৎ গম্ভীর হয়ে উঠল, চোখে মুখে ধীরে ধীরে শক্ত করে নিল। আমি জানি তুই আমায় দোষী ভাবিস, বাট আই এম নট দিস কালপিট। অন্তু ন্যূনতম মেচুরিটি নেই। ওর মা বাবার শখ করে বিয়েতে রাজি হয়নি, চাপে পড়ে রাজি হয়েছে।
বিয়ের পর আমরা কেউ ভালো থাকবো না। তাছাড়াও এত কিছুর পর ওকে বিয়ে করার মানে লোকমুখে ছড়িয়ে মিথ্যাটা সত্যি করে দেওয়া। নম্রতার ভেতরটা থিরিয়ে আসলো, গনগন করে উঠলো যেন মেজাজটা। মনের ক্ষোভ উকি দেয় প্রশ্ন, ভালোবাসা কি সত্যি এত যুক্তিতর্ক দিয়ে হয়? নীরা কি সত্যি অন্তকে ভালোবাসে? নম্রতা ক্ষীণ চোখে চেয়ে থাকে নীরার দিকে, উপলব্ধি করতে চায় অন্তুর প্রতি তার আকুলতা তার নেই। নীরার ভেতরে বিন্দু মাত্র সরলতা নেই। এত শক্ত মেয়ে নীরা, এত শক্ত তার ভিত। আমি কখনো বন্ধুতা নষ্ট করতে চাইনি, কিন্তু কিভাবে কি হয়ে গেল? নীরার কথায় চোখ ফেরায় নম্রতা, উদাস কণ্ঠে বলে, কে কি চেয়েছিল আর কে কি চায়নি তা ভাবতে ইচ্ছে করছে না নীরু। সত্যিটা হলো আমরা ভেঙে যাচ্ছি, নাদিম অন্তু ভেঙে দিয়েছে, ভেতরে ভেঙে গিয়েছিস তুইও। রঞ্জন দেশ ছাড়তে যাচ্ছে, আর বাকি রইলাম আমি আর ছোঁয়া। এটুকু বলেই থামলো নম্রতা, নীরার দিকে হালকা চাকালো দৃষ্টিতে। হঠাৎই তার ভীষণ করুণ কণ্ঠে বলল, ওদের ছাড়া কি করে থাকবো বলতো? সারা জীবন একসাথে থাকার ওয়াদা কেউ করিনি, কখন আলাদা হবো সেটাও চিন্তা করিনি। অতীত ভবিষ্যৎ কিছু জানতাম না, শুধু জানতাম আমি বলে কিছু হয় না, যা সবাই আমরা। নীরার কথায় চুপ হয়ে গেল কিছুটা, চুপচাপ বসে থাকে। নম্রতার মনে ভীষণ ক্ষোভ জমলো, তীব্র হাঁসফাঁস করে এই ক্ষোভটা নিয়ে তার উপরে ঝুঁকে পড়ল। এই ক্ষোভ বুঝি বিস্তার, 6টি প্রাণের প্রগড় অস্তিত্ব। নম্রতার হঠাৎ সব রাগ গিয়ে নিষ্প্রভের ওপর। ওই লোকটি যত ঝামেলার মূল, ওই লোকটি চলে যাওয়ার পর নম্রতার এই বেহাল দশা। এই যে এই ক্ষোভ, সব মন খারাপের কারণ তো ওই লোকটি। নম্রতা বিছানা ছেড়ে উঠে যেতেই ডান পাশে হাতে শুয়ে পড়ল নীরা। নিমিষে চেয়ে রইল একটু দূরে জ্বালিয়ে রাখা চার্জার ল্যাম্পের আলোয়। সে আলোয় চেয়ে নিজের অগোছালো জীবনটার কথা ভাবতে লাগলো। নিজের অসম্মান আর জেদ পাশে রেখে বড় ভয় করছে নীরার। অন্তর চাকরি নেই, অন্তুর বাবা বিয়েতে রাজি নয়, অন্তুর মা ভীষণ ক্ষুব্ধ। সব থেকে বড় সমস্যা অন্তুর বাবার শর্ত। অন্তু তাকে বিয়ে করলে নীরার পড়াশোনা খাওয়ার পর দেওয়ার যাবত দায়িত্ব সব অন্তুর। অন্তুর বাবা পরিবারের অতিরিক্ত সদস্যের জন্য একটি টাকাও খরচ করতে রাজি নয়। তবে অন্তু কোথায় পাবে সংসার চালানোর টাকা? অনার্স পাশের সার্টিফিকেট ছাড়া চাকরি বা কোথায় পাবে সে? নীরার দায়িত্ব টানবে কিভাবে? অন্তুর স্বপ্ন ভেঙে যাবে, পড়াশোনা থেমে যাবে। তাহলে এ কেমন ভালোবাসা? দিন শেষে অন্তু কি একটা আফসোস নিয়ে ঘুরে ফিরে বেড়াবে না? বন্ধু মহলে নিষ্ঠুর বিচ্ছেদের কথা ভাবতেই অসহায়ত্ব আরো গাঢ় হয়ে গেল নীরার। বুক ভার হয়ে আসছিল, কান্না পায়, ঢাল বর্ষণে ভাসিয়ে দিতে ইচ্ছে করে বুকের সব ঝোঁক, রাগ। ঘড়িতে সময় 10টা কি 11টা বাজে। ভোরের রোদ মাত্রই কংক্রিট পেরিয়ে হাসপাতালের ঝকঝকে ফ্লোরে হামাগুড়ি দিতে শুরু করেছে। কোথায় থেকে যেন ভেসে আসছিল ফিনাইলের উৎকণ্ঠ গন্ধ। বাতাসের বাইরে দাঁড়িয়ে থাকে একটি অ্যাম্বুলেন্স থেকে আসছে স্বজনহারা মানুষের আর্তনাদ। এমনই এক রৌদ্রোজ্জ্বল সকালবেলা নম্রতাকে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সাদামাটা সালোয়ার কামিজের সাথে পিঠময় খোলা চুল, চোখে হালকা লেপটে যাওয়া কাজল। করিডোর পেরিয়ে আরফানের চেম্বারের সামনে পৌঁছাতেই সাইদকে চোখে পড়ল নম্রতার। আরফানের অ্যাসিস্ট্যান্ট ধরনের ছেলেটা ফাইলে কি সব সিরিয়াল করছে, হাতের কলমটা নিয়ে দ্রুত হাতে কেটে চলেছে একের পর এক স্লিপ। নম্রতা সাইদের কাছাকাছি দাঁড়িয়ে হালকা গলা খাকারি দিল। মানুষের সাড়া পেয়ে মাথা তুলে তাকালো সাইদ। নম্রতাকে দেখে মৃদু হাসলো। নম্রতাকে সে চিনে। আরফানের সাথে নম্রতার যে ইটিস পিটিস টাইপ কিছু চলছে সেটাও বেশ ধারণা করতে পেরেছে এই ছেলে। নম্রতা চুপ থাকতে দেখে নিজে থেকে বলল, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি? আপনাদের দোয়ায় ভালোই আছি। নম্রতার মনে হলো সাইদ সে আজকে প্রথম হাসতে দেখছে। ইতিপূর্বে কখনো এত হাসি হাসি মুখে কথা বলেনি সে। নম্রতা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, নিষ্প্রভ আছে? জি। নিষ্প্রভ? নম্রতা নিজের ভুল দ্রুত সামলে নিয়ে বলল, আরফান? ডক্টর আরফান আছেন চেম্বারে? জি আছেন, তবে ব্যস্ত আছেন, ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। নম্রতা ঠোঁটে ঠোঁট চেপে ভাবে, তারপর বলে, আমি যাব না। আপনি কি কাইন্ডলি ওনাকে জানাবেন আমি এসেছি? ওনার সাথে জরুরি প্রয়োজনে দেখা করতে এসেছি। আমার নাম নম্রতা মাহমুদা। নাম বললেই চিনবে। সাইড ঠোঁট টিপে হেসে মাথা নাড়ালো। নম্রতা বিগলিত কণ্ঠে বলল, মাই গুডনেস, থ্যাংক ইউ।
তবে নম্রতা ধন্যবাদটা যেন মাঠে মারা গেল। সাইদ চেম্বারে ঢুকে আরফানকে খবর পৌঁছানোর আগে অন্য কোথা থেকে কাচের ডাক পড়লো তার। নম্রতাকে অপেক্ষা করতে বলে সে যেন হারালো। আধ ঘন্টার মাঝে তার টিকিটিও সন্ধান পাওয়া গেল না। হতাশ নম্রতা বেশ কিছুক্ষণ করিডোরে পায়চারি করলো, অস্থির ভঙ্গিতে ঘড়িতে দেখলো, কিন্তু সাইদ ফিরল না। শেষমেশ ধৈর্যহারা হয়ে দরজা ঠেলে নিজেই উকি দিল। প্রায় সাথে সাথেই 3 জোড়া চোখ তরাক করে তার উপরে পড়ে। আরফানের চোখ দুটো বিষময়, বাকি দুটো কাটার পর নড়ে চড়ে উঠল নম্রতা। এই অস্থিরতা কি করা উচিত ঠিক বুঝতে পারছে না সে। আরফান বিস্মিত হয়, ঠোঁটজোড়া হালকা ফাঁক করে বলে, আপনি? নম্রতা উত্তর খুঁজে পেল না। সামনে থাকা কৌতূহলী দৃষ্টি জোড়ায় সামনে ভীষণ অগোছালো লাগলো তাকে। সরি, আমি বরং পরে আসি। আরফান ব্যস্ত কণ্ঠে বলে। দাঁড়ান। কথাটি খানিক গলা উঁচিয়ে বলে আরফান। নম্রতা দাঁড়িয়ে পড়তেই চোখ দুটো সরিয়ে সামনের জোরে মানুষ দুটোর দিকে তাকালো সে। লোক দুটোর চোখে অপার কৌতূহল। আরফান গম্ভীর কণ্ঠে বলল, ডক্টর মুহিব, আপনারা একটু বসুন। আই উইল ব্যাক ইন 5 মিনিটস। লোক দুটো ঠোঁট বাঁকিয়ে দুর্বোধ্য হাসলো। বিনা পরিশ্রমে দুষ্প্রাপ্য কিছু আবিষ্কার করে ফেললো, যেমন উত্তেজিত। ঠিক তেমনই উত্তেজনা চকচক করে উঠল তাদের চোখ। আরফান অবশ্য সেই দৃষ্টির দিকে তেমন পাত্তা দিল না। চুপচাপ চেম্বার ছেড়ে বেরিয়ে নম্রতার মুখোমুখি দাঁড়ালো। পকেটে হাত রেখে মেরুদণ্ড সোজা করলো। চোখ দুটো তৃষ্ণায় অনল যেন। নম্রতার আনাগোল নীরব পরক করলো। তৃষ্ণার্ত দৃষ্টিবিলাস শেষে চোখ দুটো স্থির করলো নম্রতার চোখে। হাসির রেখা ফুটিয়ে বলল, হঠাৎ আমার মনে পড়লো, কেমন আছেন? নম্রতা সে কথার জবাব দিল না। কপাল কুঁচকে বলল, ফিরে আছেন কখন? কেন? নম্র অকপট উত্তর, বিয়ে করব। আরফান চোখ বড় বড় করে তাকালো, পর মুহূর্তে হেসে ফেলল। আচ্ছা, তো পাত্র কি আমি, নাকি সাক্ষী বানানোর চিন্তা? ফাজলামো করবেন না, আমি একদম ফাজলামোর মুডে নেই। কত চিন্তা আমার জানেন? আরফান মিটমিট করে হাসলো। নম্রতার কথায় অবাক হওয়ার চেষ্টা করে বলল, ছোট একটা মাথা, অত কিসের টেনশন? টেনশনের তো অনেকই ব্যাপার ঘটেছে। আপাতত আমার আপনাকে নিয়ে টেনশন। আপনার সর্বোচ্চ 8 ঘন্টা সময় দেওয়া হলো, জলদি আসুন, নয়তো খবর আছে। আরফান হেসে ফেলে বলল, এভাবে হয়? তবে ফিরে যাব। আরফান এক পা এগিয়ে এলো। চারপাশটা দেখে নিয়ে মাথাটা হালকা নিচু করে মৃদু স্বরেই বলল, আপনার তো ফিরে যাওয়ার পথ নেই নম্রতা মাহমুদা। বহু আগেই আটকে গেছেন নিষ্প্রক নামক দেওয়ালে। এই দেওয়াল ভাঙবার নয়, আর আপনার মুক্তিও জোটবার নয়। একটু অপেক্ষা করুন, ম্যানেজ করার চেষ্টা করছি। নম্রতার স্পন্দন 2-3 ডিগ্রি বাড়িয়ে দিয়ে ভদ্রপায়ে চেম্বারে ঢুকে গেল আরফান। নম্রতার বুকে হাত দিয়ে জোরালো শ্বাস ছাড়ল। করিডোরের কোণার একটি চেয়ারে অলস হয়ে বসে রইল। 8 ঘন্টা 10 মিনিট পর সাইদ এলো, হাতে 1 কাপ চা নাকি কফি বুঝে গেল না। নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার দিতে বলেছে। আপনি আরও কিছু কি খেলে? নম্রতা হাসার চেষ্টা করলো। লাগবে না আর কিছু, খালি চাটা নিয়ে যাও। হাসপাতালের পরিবেশে কিছু খেতে পারি না আমি। স্যার জোরাজোরি করলো না, মৃদু হেসে জায়গা থেকে সরে এলো। ছেলেটা আজ কারণে অকারণে হাসছে। কেন হাসছে কে জানে। ঠিকঠাক 1 ঘন্টা অপেক্ষা করার পর চেম্বার ছেড়ে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে এলো আরফান। নীল স্টিকের ভাঁজে শার্ট, গায়ের শরীরটা একেবারে একটু চোখ মেলে দেখলো নম্রতাকে। দীর্ঘকাল বিশাল চেহারায় মানুষটা শ্যামবর্ণ, চেহারায় আলাদা একটা মাধুর্যতা লেগে আছে। গায়ে লেপ্টে থাকা চাপদাড়িগুলো কেবল সরল বলিষ্ঠ, চশমাহীন চোখ দুটো প্রগর বৃদ্ধির ছাপ। অনেক অপেক্ষা করতে হলো। সরি, প্ল্যান ছিল না তো তাই। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। মিষ্টি এসে বলল, সমস্যা নেই, আমি জানি আপনি চেষ্টা করেছেন। ডক্টরদের কাজ কত। আমার ওই অসময়ে আসাটা উচিত হয়নি। আরফান কিছু বলার আগে আরফানের ডান বাহু জড়িয়ে ধরে তাড়া দিয়ে উঠল, নম্রতা চলুন। আরফান বিস্ময় নিয়ে নম্রতার হাতের দিকে তাকালো, তারপর দৃষ্টি সরিয়ে নম্রতার মুখের দিকে তাকালো। নম্রতার মুখে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না। অন্যদিকে চোখ ফিরিয়ে রেখে বলল, এভাবে তাকিয়ে থাকলে লজ্জায় মরে যাব। চোখ সরান। হাসপাতালের মাঝে হাত ধরতে কি আপনার ডাক্তারগত পেস্টিজে কোনো ক্ষতি হবে? আরফান চোখ সরল করলো, বিস্ময় কেটে হাসলো। নম্রতার হাতের বাহুটা ছেড়ে
সরিয়ে বলিষ্ঠ আঙ্গুলে বৃদ্ধ করলো, তারপর দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। চলুন। আরফান দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে এলো। হাসপাতালের মাঝে প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়ানো বড় অস্বস্তিকর, প্রেমিকাকে এগিয়ে দেওয়া হাত ছেড়ে দেওয়া আরও বেশি অস্বস্তিকর। আর সে যদি স্বয়ং শ্যামলতা হয় তাহলে তো কথাই নেই। আরফানের বুক টিপ টিপ করছে। বাইরে থেকে বলিষ্ঠ দেখতে পাওয়া মানুষটিও ফেটে যাচ্ছে উত্তেজনায়। শ্যামলতার স্পর্শ, বহু অনাকাঙ্ক্ষিত সেই শ্যামলতা। কথাটা ভাবতেই সারা শরীরে যেন শিহরণ হয়ে যাচ্ছে তার। হাসপাতালের বাইরে থেকে রিক্সা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল আরফান, আপনি নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শুধু করতে হয় বললে আমার হাত ধরবেন না প্লিজ, নিজেকে সময় দিন। আমি ব্যাপারটা এভাবে বোঝাইনি। নম্রতা উত্তর দিল না, মুখ গুজো করে বসে রইল। আরফান সে ফাঁকটা ধরেই ফেলল। বুঝতে পেরে সে অনুতপ্ত। নম্রতা জোরালো শ্বাস ছেড়ে ফেলল। সাথে সাথেই নাকে যেন ঠেকলো সেই সুগন্ধ। প্রতিটি চিরকুটে যে সুগন্ধটা মেশানো থাকতো, ঠিক সেই সুগন্ধ। নম্রতার চারপাশটা একবার পরিচিত হয়ে উঠল। গাঁট বেঁধে থাকা মানুষটাকে ঢিলে হয়ে এলো। পাশে বসা মানুষটির হাতে আলতো করে হাত রাখলো। এবার অভিমান নয়, সত্যিকারের অনুভূতি এসে জমা হলো সে স্পর্শে। নম্রতা প্রথমবারের মতো কোনোরূপ অস্বস্তি বোধ করলো না। এই প্রথমবার তার মনে হলো পাশে বসা মানুষটি অন্য কেউ না, তার নিজস্ব। আর সে, যার নাম নিষ্প্রভ। নম্রতা মাথাটা হেলিয়ে দিল আরফানের কাঁধে। আরফানের শরীরে থাকা সুগন্ধি আর তীব্রভাবে এসে ঠেকলো তার নাকে। নম্রতা দু হাতে নিষ্প্রভ ডান বাহুটা জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। 4 বছরের বিক্ষিপ্ত মন খারাপ ধীরে ধীরে শান্ত হয়ে এলো যেন। যার জন্য বছরের পর বছর চিঠি লিখেছি, অপেক্ষা করেছি, কেঁদেছি পর্যন্ত। নম্রতার কাজে বেশ হকচকে গেল আরফান। বিষময়ের পর বিষময় খেলো একের পর এক। সবকিছু ধাঁধার মতো লাগছে, বুকে ধীম ধারাম ঢোল বাড়ছে। গলা শুকিয়ে এলো, হাত পা মৃদু কাঁপলো তার। সবকিছু ছাপিয়ে আরফান একটু বুঝলো নম্রতা তাকে মেনে নিতে পারছে। তার ছোঁয়ার আগেকার মতো দ্বিধা নেই, অস্বস্তি নেই। আরফানের বুকে অদ্ভুত এক খুশি ঢলাঢলি হয়ে উঠল। সতেজ কণ্ঠেই বলল, পরিচিত লাগছে। নম্রতা হাসলো। তার হাসিটা বড্ড মিষ্টি, খেয়াল করলো খুশু। আরফান হাঁপ ছেড়ে বলল, বাঁচা গেল। এই কয়েকদিন কি ভীষণ টেনশনে ছিলাম। নম্রতা হঠাৎ সোজা হয়ে বসলো, কিছুটা গম্ভীর দেখালো তার মুখ। ভুরু কুঁচকে বলল, আপনি চিঠি পাঠালে আমি পেলাম না কেন? আপনি কি সত্যি চিঠিটা পাঠিয়েছিলেন? কত তারিখে ছিল সেটা? আপনি চিঠি দেওয়ার 1 সপ্তাহের মাথায় সেই চিঠিটার আমি প্রশ্ন করেছি, আমাদের কবে নাগাদ দেখা হবে, সেটার উত্তর পাঠিয়েছিলাম। নম্রতা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো উত্তর পাইনি। সেই চিঠির পর আর একটা চিঠিও দিয়েছিলাম, সেই চিঠিটাও আপনি রিসিভ পর্যন্ত করেননি। টানা 4 বছরের জন্য উধাও হয়ে গেলেন। আরেকটা চিঠি তো দিতে পারতেন। আরফান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছিলাম না তো। নম্রতা ভুরু কুঁচকে বলল, মানে একটু ক্লিয়ার করে বলুন প্লিজ, মাথা গুলিয়ে যাচ্ছে আমার। ছিলেন না মানে কোথায় ছিলেন? আরফান হাসলো, শান্ত কণ্ঠে বলল, এত অধৈর্য হচ্ছেন কেন? আগে রেস্টুরেন্টে পৌঁছাই, লাঞ্চ করতে করতে কথা বলি। আজ পুরো দিনটাই ছুটি, আপনার জন্য পুরো দিনটাই ছেড়ে রাতে ডিউটি নিয়েছি। নম্রতার জেদ ধরা কণ্ঠে বলল, না, অত ধৈর্য আমার নেই। আপনি এক্ষুনি বলেন। এক্ষুনি মানে এক্ষুনি। আরফান হেসে বলল, সেই জেদটা এখনো কমেনি, কমবেও না, জলদি বলুন। আরফান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেশের বাইরে ছিলাম। ভাইয়া প্রায় US যেত। ওর সেখান থেকেই সেখানকার একটা সিম জোগাড় করি। আপনাকে নাম্বার দিয়েছিলাম শুধুমাত্র আপনি ফোন করবেন সে আশায়। গোটা 4টা বছর 2 মিনিটের জন্য অফ করিনি সেই সিম। যদি আপনি ফোনে না পান ভয় হতো। নম্রতা অভিমান নিয়ে বলল, ইউএস যাচ্ছেন, কখনো বলেননি কেন আমায়? এত বড় একটা কথা চেপে গেলেন। আমি তো সবই বলতাম, লাস্ট চিঠিতে বলেছিলাম। স্কলারশিপের কথা জানার 5 দিনের মাথায় চলে যেতে হলো। বলার সময় কোথায় পেলাম? অতঃপর সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। আমি মেন্টালি খুব উইক হয়ে পড়েছিলাম। আমার আপনাকে খুব প্রয়োজন ছিল তখন। নম্রতা অদ্র কণ্ঠে বলল, ভয়ঙ্কর সময় কেন বলছেন? কি হয়েছিল? বাকিটা রেস্টুরেন্টে গিয়ে বলি। ব্যক্তিগত কথা বলার জন্য রিক্সা খুব একটা সুইটেবল ভেহিকল না।
নম্রতা উদ্বিগ্ন চোখে চেয়ে রইল, কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে। আরফান হঠাৎই নম্রতাকে কাছে টেনে তার কুঞ্চিত কপালে চুমু আঁকতে ইচ্ছে হলো। কয়েক সেকেন্ডের মধ্যে নম্রতার উদ্ধৃত মুখটার দিকে তাকিয়ে অবাধ্য ইচ্ছা ঠেলে ঠুলে বন্দি করে রাখলো ঠান্ডা গোপনীয়তায়। অবাধ্য ইচ্ছা ক্ষণে ক্ষণে গর্জে উঠে লাগলো বুকে। দৃঢ় প্রতিবাদ জানালো, তবু আরফান সিদ্ধান্তে আটল। গরজালে গরজাক, প্রতিবাদ মিছিলে অংশ নিক শরীরের প্রতিটি কোষ, তবুও এমনটি সে করবে না, তাও আবার এমন খোলামেলা পরিবেশে, বলে মন স্থির করে নিল আরফান। রাস্তা ধরে উদ্দেশ্যহীন পথে হেঁটে চলেছে নাদিম। তার উদ্দেশ্য কি সে তা নিজেও জানে না। দুপুরের তীব্র গরমে ভিজে উঠেছে শার্ট। আজকাল ভার্সিটির চত্বরটা বড় পানসে লাগে তার কাছে, কোনো কিছুতেই স্বস্তি নেই। এই পরিচিত শহরটা আজকাল খুব দবন্ধকার, বিষাক্ত বাতাসের মতো হয়ে গেছে তার জীবনে। নাদিম রাস্তার পাশে দাঁড়ায়। রাস্তায় চা ফেরি করে বেড়ানো ছেলেটাকে ডেকে এক কাপ চা খায়। কপাল কুঁচকে ঝলমলে সূর্যের দিকে তাকিয়ে থাকে, তবুও চোখ ফেরায় না নাদিম। জ্বলা পোড়া অনুভূতি গা জ্বালে তার। নাদিম জানে না তার অনুভূতি নেই। ফাটল খুঁজে না পায় না নাদিম। খেয়াল করে এই পৃথিবীতে তার নিজের কেউ নেই। বন্ধুরা ছিল, এখন নেই। নেই শব্দটা তার বুকে জ্বালা ধরিয়ে দেয়। সব ঠিক করে আবারও আড্ডায় বসতে ইচ্ছে করে। অন্তু রঞ্জনের সাথে গলা মিলিয়ে গান গাইতে ইচ্ছে করে, কিন্তু বড্ড চড়া দিতে ইচ্ছে করে। তোমার অভিমান থাকলে কি তোমার কি অভিমান নেই, আত্মসম্মান নেই? নাদিম অবাক হয়। আত্মসম্মান? বন্ধুদের সামনে আবার আত্মসম্মান কিসের? ওরা তো আমার নিজের। ভেতর থেকে উত্তর আসে, সত্যি কি ওরা নিজের? কেন নয়? কখনোই নয়। হলে কি সে তোমায় ওইভাবে অপমান করতে পারতো? নিজের ভেতরের পুরুষটির সাথে বাক্য শান্ত বিনিময় করতে করতে এগিয়ে যায় নাদিম। আমি কি আগে শুরু করিনি? কি দরকার ছিল আগ বাড়িয়ে কথা বলার? ও যে রেগেছিল। ছি নাদিম, তোমার এই অধপতন, ছি। ভীষণ সাহেবী হয়ে যাচ্ছ আজকাল। বন্ধুরা যদি তোমায় নিজের হয় তবে বন্ধুদের স্বার্থ কাজ করো। কাজটা কি খুব অন্যায় ছিল? এত বাছ বিচার করলে যদি সব বলতে হয়, তাহলে বন্ধু আর রাস্তার মানুষের মধ্যে পার্থক্য কি? নাদিম দীর্ঘশ্বাস ফেলল, অসহায় হয়ে বলল, রেগে থাকলে কি কারো হুঁশ থাকে? কখন কি বলে ফেলে, আমি কি বলি না? না, বলো না। আর যাই হোক, বন্ধুদের গোপন কষ্টগুলো দিনের আলোয় গলা চেঁচিয়ে প্রকাশ করো না। এ কি কোনো বন্ধুর কাজ হলো? যে ব্যক্তি বন্ধুর গোপনীয়তা ঢাকের মতো বাজারের মধ্যে পিটায়, আর কি আদৌ গোপন কিছু আছে? অবশ্যই আছে, আবল তাবল আছে। থাকলে থাকুক না হয়। আর বন্ধুত্ব, একে বন্ধুত্ব বলে না। তুমি বোকা, তুমি মেরুদণ্ডহীন বলেই তোমার আত্মসম্মানবোধ জন্মায় না। কথোপকথন বিশেষ এগুলো না। তার আগে বিশাল সাদা মার্সিডিজ গাড়ি এসে এলিয়ে দাঁড়ালো। নাদিম চিৎকার জগৎ থেকে বেরিয়ে আসে কুঞ্চিত তাকালো, ভুরু জোড়া বাঁকিয়ে সচেতন দৃষ্টি ফেলল বিলাসবহুল গাড়িটির ওপর। গাড়ি থেকে সাদা ঝকঝকে পোশাক পরে নেমে দাঁড়ালো এক ড্রাইভার। আপনাকে স্যার ডাকছে। নাদিম ভুরু কুঁচকে এলো তৎক্ষণাৎ। তোমার স্যারকে কি আমি চিনি? ড্রাইভার জবাব দেওয়ার আগে গাড়ি থেকে উকি দিলেন, ইয়ামেদ সাহেব। নাদিম অবাক হলেন। ইয়ামেদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, গাড়িতে ওঠো, কথা আছে। নাদিম কয়েক সেকেন্ডে দ্বিধাগ্রস্ততায় ভুগে গাড়িতে এগিয়ে গিয়ে উঠল। এই দামি গাড়িতে ইয়ামেদ সাহেবের পাশে বসতে অস্বস্তি লাগলেও খুব একটা ভালো লাগছে না নাদিমের। মাথার ভেতরে বিরক্তি তরতর করে বাড়ছে। ইয়ামেদ সাহেব বেশ রয়েছে প্রশ্ন করলেন, কেমন আছো? বেশ ভালো, আপনি? ইয়ামেদ সাহেব জবাব না দিয়ে মাথা নাড়লেন। মুখের ওপর একটি ইংরেজি জার্নাল ধরে বসে রইলেন। নাদিমের মেজাজটা কারণে খারাপ হয়ে গেল। এই বয়স্ক জাজের নিকৃষ্ট গলায় ঢং তার পছন্দ না। ইয়ামেদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থাকলেন। তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো, তাই না? খুব বোকা মনে করি না। ইয়ামেদ সাহেব জার্নালটা পাশে নামিয়ে রেখে নাদিমকে জিজ্ঞেস করলো। নাদিম আগের মতো সংকোচহীন ভঙ্গিতেই বসে আছে। ইয়ামেদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমার সাথে কি বিষয়ে কথা বলতে চাইছি তা তুমি বুঝতে পারছো? নাদিম মাথা নেড়ে বলল, আংশিক পারছি, তবে পুরোপুরি ধরতে পারছি না। রিসেন্টলি মৌসির মাঝে কিছু পরিবর্তন দেখা দিয়েছে, তুমি লক্ষ্য করেছো? জি না। ইয়ামেদ সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, মৌসি আজকাল রান্নাবান্না শেখায় মনোযোগী হয়েছে। তার বয়সী মেয়েরা রান্নাবান্না শেখার
অস্বাভাবিক কিছু তা আমি দেখছি না। ইয়ামেদ সাহেব শক্ত চোখে তাকালেন। বেশ অস্বাভাবিক। মৌসি সব ধরনের রান্না শিখতে আগ্রহী হলে তা হতো না। অস্বাভাবিক কিছু হয়, কিন্তু তা তো ঘটলো না। মৌসির রান্নার তালিকায় শুধু সেই সব খাবার দেখা যায় যেটা তুমি পছন্দ করো। নাদিম ভুরু কুচকে ঠোঁট উল্টে গোল করে বলল, ও মৌসির ড্রাইভার আজকাল ডোয়ারে আজকাল সিগারেট পাওয়া যায়। বারান্দার মাঝে মাঝে ঠোঁটে সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইস, অবেগ চেঞ্জ অফ হার। মৌসি সিগারেট ভীষণ অপছন্দ করত। নাদিম কিছু বলল না। মৌসি সিগারেটটা নিয়ে বসে থাকতে এই খবর শোনা যায়। কি বলা উচিত বলতে পারো? তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? জি বুঝতে পারছি, অনেকটা প্রাণহীন কণ্ঠে উত্তর দিল নাদিম। ইয়ামেন সাহেব আবারও চুপ করে গেলেন। উদাস ভঙ্গিতে জানালার বাইরে চেয়ে রইলেন অনেকক্ষণ। সেদিকে দৃষ্টি রেখেই বললেন, মৌসি বইয়ের মাঝে ডয়ারে তোমার অসংখ্য ছবি পাওয়া গেছে। ছবিগুলো খুব সাবধানে লুকিয়ে তোলা হয়েছে। আমার ধারণা মৌসি তোমাকে প্রায় ফলো করে। ব্যাপারটা কি সত্যি? নাদিম ছোট্ট করে শ্বাস ছেড়ে বলল, এই ব্যাপারে মৌসি বোধহয় ভালো তথ্য দিতে পারবে। আপনার ওর সাথে সরাসরি কথা বলা উচিত। ইয়ামেদ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মৌসির সাথে আমার কথা হয়েছে। শি ওয়াজ টু বি উইথ ইউ। তোমার সঙ্গ ওর ভালো লাগে। নাদিম কিছু বলল না, অবাক হয়ে রইল। খবরটা নতুন নয়। মৌসি তো প্রায় তার প্রেমে হাবুডুবু খায়। সে তো 3-4 মাস আগে থেকেই বুঝতে পেরেছে নাদিম। ইয়ামেদ সাহেব স্বগোহিত কণ্ঠে বিড়বিড় করেই বললেন, শি ইজ গোয়িং ক্রেজি। আমার মনে হয় ও রাতে ঘুমায় না। নাদিম আগের মতোই নিশ্চুপ চেয়ে রইল। ইয়ামেদ সাহেব হঠাৎই ব্যস্ত হয়ে বললেন, ডু ইউ লাইক মৌসি অ্যাজ এ হিউম্যান রিভিং? অল আই লাইক হার বাট নট লাইক অন ওয়েন। এমএদ সাহেব ক্ষীণ চোখে তাকালেন। পার্সোনালি আমি তোমাকে পছন্দ করি না। তোমার সম্পর্কে কিছু খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তাতে ভালো রেজাল্ট ব্যতীত পছন্দ করার মতো দ্বিতীয় কোনো কিছু তোমার মাঝে হয়নি। ইউ আর এ ইউজলেস ফলোওয়েল, স্টিল ইউ হ্যাভ এ অ্যাট্রাকশন। দুর্ভাগ্যবশত মৌসির সাথে তোমার ইনভলভ হওয়াটা আমায় বাধ্য হতে চাইছে। আই ক্যান চেঞ্জ ইউর লাইক ওভারনাইট। নাদিম হাসলো। খিসকে জমে যাচ্ছে তাতে দাঁত চেপে সামলে বলল, আমি আপনাকে পছন্দ করি না ফ্রাঞ্চাইজ স্পেসিং। বিশাল অঙ্কের মালিকানা ছাড়া পছন্দ করার মতো কিছু খুঁজে পাওয়া যায়নি আপনার মধ্যে। দুর্ভাগ্যবশত টাকা কখনো আমার কাছে পছন্দনীয় কোনো কিছু না। তাই লাইফ চেঞ্জ করে নেওয়া দুর্দান্ত সুযোগ নিতে পারছি না আমি বলে দুঃখিত। ড্রাইভার সাহেব, আশেপাশের ডান পাশটায় রাস্তায় গাড়ি থামান। আমার যাত্রা এখানে শেষ। ইয়ামেদ সাহেব বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন। অপমানটা সচল মস্তিষ্কে টের পেলেন। বিদ্যুতের মতো মাথা নেয় না কুচু আত্মবিশ্বাসী করে নেয় এই ছেলে। খাবার সামনে নিয়ে বসে আছে নম্রতা। খাবার মুখে নেওয়ার কোনো রূপ লক্ষণ দেখা যাচ্ছে না। আরফান খেতে খেতেই ভুরু কুচকে তাকালো। ভুরু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার? নম্রতা মুখ মেরে উত্তর দিল, কোনো ব্যাপার না। তাহলে খাচ্ছেন না কেন? নম্রতা এবার চোখ তুলে তাকালো। অসহায় কণ্ঠে বলে উঠল, পুরো ব্যাপারটা না শুনলে খাবার গলা দিয়ে নামবে না আমার। আপনি প্লিজ তাড়াতাড়ি খান। খাওয়া শেষে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলুন, দ্রুত করুন। আরফানের গাল হেসে উঠল। আপনি এত অধৈর্য কেন বলুন? একটু পেশেন্স নেই। আগে তো অবশ্যই ছিল। নম্রতা কাঁটা চামচটি তুলে নিয়ে আরফানের দিকে তাক করে বলল, আপনি কথা কম বলে তাড়াতাড়ি খাবেন। নম্রতার অস্থির দেখে হাসলো আরফান। এক চুমুক পানি খেয়ে নিয়ে বলল, আপনি খাওয়া শুরু করুন, আমি খেতে খেতেই বলছি। নম্রতা নড়ে চড়ে বসলো। উৎসাহিত চোখে তাকিয়ে বলল, আচ্ছা বলুন। আরফান ভুরু কুচকে বলল, না খেলে তো বলবো না। বাধ্য হয়েই খাবারে হাত দিল নম্রতা। 2-3 গ্রাস মুখে তুলে নিয়ে বলল, এবার তো বলুন। আরফান ছোট নিঃশ্বাস ছেড়ে বলল, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না, দাঁড়ান আমি একটু গুছিয়ে নেই। নম্রতা বাধ্যবের মতো মাথা নাড়ে। বেশ কিছুক্ষণ নিপচুপ রইল আরফান। আমি ছোট থেকে খুব পরুক ছিলাম, আর ভাইয়া ছিল ডান পিঠে চঞ্চল। ভাইয়া তত পরুক না হলেও তার বিজনেস আইডিয়া ছিল অসাধারণ, আর নিদ্রা ছোট ছোট বিষয়ের খুব গুরুত্বপূর্ণ। ভাইয়ার দৃষ্টি ছিল ক্ষীণ ও সজাগ।
গাছ থেকে একটি পাতা খসে পড়লেও নজর এড়াতো না তার। আর আপনার চিঠি প্রেমের ব্যাপারটা ভাইয়া ধরে ফেলেছিল প্রথম। আমার বাবা সাধারণত ব্যাংক কর্মকর্তা ছিল, পরিবারের অবস্থা খারাপ না হলেও আহামরি কিছু ছিল না। সেই পরিবারকে একা হাতে এত দূর টেনে আনলো ভাইয়া। আমার স্কলারশিপের ব্যাপারটা আমার আগে ভাইয়ার কানে এসে পৌঁছেছিল। কিভাবে পৌঁছেছিল সেটা আমি আজও একটি রহস্যের মতো। আমার ধারণা নেই। আমার ধারণা ভাইয়া কোনো কালকাঠি নেড়ে ব্যবস্থা করে দিয়েছিল হয়তো বা। একটু পরেই থামলো আরফান, কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বলল, ভাইয়ার স্কলারশিপের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গিয়ে আমার পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করে ফেললেন। আমি তখন হাসপাতালে প্র্যাকটিস করি, সারাদিন গাধার মতো খেটে রাতভর পড়াশোনা করি। ভাইয়ের মতো সজাগ দৃষ্টি আমার কোনো কালেই ছিল না, তাই পিটপিট করে ঘটে যাওয়া কাহিনী টিকিটুকুও ধরতে পারিনি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে উল্টো পাল্টে গেল সব। চট্টগ্রামগামী একটি ট্রাকে থেতলে গেল আমার ভাইয়া যখন হাসপাতালে আনা হলো তখন আমি ডিউটিতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়া শেষ হয়ে যাওয়াটা দেখলাম। সেই দিনই যে সে ভয়ঙ্কর ছিল তা আমি বলে প্রকাশ করতে পারবো না নম্রতা। নিজের ডাক্তারি পড়াটা বেকার মনে হচ্ছিল। আমার চোখের সামনে পুরো পরিবারটা নেমে এলো বিশাল ধসে। ভাইয়ের মারা যাওয়ার পরের দিন বাবার থেকে স্কলারশিপ সম্পর্কে জেনেছিলাম আমি। একদিকে মানসিকভাবে ভেঙে পড়ি, অন্যদিকে ফিনান্সিয়াল চাপ। সব মিলে ইউএস যাওয়াটা বাতিল করতে চেয়েছিলাম। পড়াশোনাতে মনোযোগী দিতে পারছিলাম না। আমার ছোট বোন নিদ্রা ভাইয়ের প্রচণ্ড উইক পয়েন্ট ছিল। ভাইয়ার ব্যবসায়িক কাজ শেষ করতে রাতে এসে খাইয়ে দিল। সে খেতে নয়তো খেতই না, সারাদিন উপোস করে বসে থাকতো ভাইয়ার হাতে খাবে বলে। ভাইয়ার আকস্মিক মৃত্যুতে নিদ্রাও যেন কিছুটা অসুস্থ হয়ে পড়ল। নিদ্রার এমন আকস্মিক অসুস্থতা, ভাইয়ার এমন আকস্মিক মৃত্যু, সবকিছু যেন কেমন অস্থির লাগছিল। নিদ্রার এমন ট্রমার মধ্যে ছিল যে ওর বেঁচে থাকা আশঙ্কা হয়ে গেছিল। আমি কি করব, কোথায় যাব কিছু বুঝে উঠতে পারছিলাম না। ভাইয়া আছে, মনে সব ঠিক আছে, এমনটাই জেনে ছোট থেকে বড় হয়েছি আমরা। কখনো কোনো কিছু ভাবিনি। ভাইয়ার অনুপস্থিতিতে পৃথিবীটা যেন বদলে গেল। ভাইয়ার এত চেষ্টা মাঠে মারা যাবে ভাবতে খারাপ লাগছিল। দুদিন দ্বিধাগ্রন্থে ভুগে এরপর বাবার চাপে পড়েই ভাইয়ার মৃত্যুর 5 দিনের মাথায় নিদ্রাকে হাসপাতালে ফেলেই মার্কিন মুলুকে উড়াল দিলাম। ইউএসএ গিয়ে শুরু করলাম টিকে থাকার আরেক যুদ্ধ। নম্রতা কিছুক্ষণ স্তব্ধ হলো। তবে চিঠি দিয়েছিলেন কখন? এমন একটা পরিস্থিতিতে লাইব্রেরি গিয়েছিলেন আপনি? বিষময় কণ্ঠে প্রশ্ন করল নম্রতা। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, লাইব্রেরিতে যায়নি, যা সম্ভব ছিল না, তবে চিঠি পাঠিয়েছিলাম। ফ্লাইট ওঠার আগে তাড়াহুড়া করে চিঠি লিখেছিলাম। তাতে আমার স্কলারশিপ নিয়ে ইউএসএ যাওয়া, ভাইয়ার মৃত্যু আর নাম্বারটা ছিল, যোগাযোগ করতে বলেছিলাম। সেই চিঠি পাঠিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের হাতে। ছোট ভাই বলতে ভার্সিটি জুনিয়র। কোথায় রাখতে সেটা বলে দিয়েছিলাম। ওর মতে চিঠিটা সে ঠিক জায়গাতে রেখেছিল। 1 সপ্তাহে আপনার কোনো খবর পেলাম না। ওকে কল করেছিলাম আমি। ও ফিলোসফির বইটির একটি ছবি পাঠিয়েছিল। বই চেক করে জানিয়েছিল বইটিতে চিঠি নেই। আমি ভেবেছিলাম চিঠি হয়তো আপনি নিয়েছেন। নম্রতা বিহুল দৃষ্টিতে চেয়ে রইল। এতখানি ঘটে গিয়েছে তার অগোচরে। নম্রতা শুকনো ঢোক গিলল, সন্ধিহান কণ্ঠে বলল, আপনার সেই জুনিয়র চিঠিটা সরিয়ে ফেলেছে, এমন কিছু হতে পারে? না, মুহিবা আমার বিশ্বস্ত, তাছাড়া চিঠি সরিয়ে তারই কি লাভ? নম্রতা উত্তর দিল না, চিন্তায় মুখে বসে রইল, কপালে চিন্তার ভাঁজ। বেশ কিছুক্ষণ দুজনে চুপচাপ থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল ওরা। তখন দুপুর গড়িয়ে বিকাল নেমেছে। চারপাশে নরম আলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্কের দিকে হাঁটা দিল তারা। পার্কে তখন বিভিন্ন বয়সী মানুষের সমাহার। রাস্তার পাশে বাদাম, ফুচকা, আরো কত কি। বেশ সব কিছুর পাশাপাশি হাঁটতে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে তারা। হাসির চেষ্টা করলো আরফান। জীবনটা কি অদ্ভুত, তাই না? মেডিকেল ফাইনাল প্রুফ দেওয়ার পর থেকে কিছুটা ফ্রি হলাম। নিশাদের সাথেও আড্ডা হচ্ছিল অনেকদিন পর। হঠাৎ নিশাদ বলল, লাইব্রেরি থেকে কিসের বই নিবে সে। আমাকে সাথে নিয়ে বসলো। নিশাদ নিজের মতো বই খুঁজতে ব্যস্ত হলো। অযথা বিরক্ত করছিলাম বলে উঠে গিয়ে পাশে তাক থেকে আমি একটি বই তুলে নিলাম। পুরাতন মোটা ফিলোসফির বই। আমি বিজ্ঞানের ছাত্র, ফিলোসফি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না। কৌতূহলবশতই বইটি উল্টে দেখেছিলাম। তারপর সেখানে যেন চিঠিটা পেয়ে গেলাম। অবসরেটি পেয়ে কিছুটা অবাক হয়েছিলাম আমি। এই চিঠিতেই সেই একদিনে কথোপকথন হবে জাগত কে? নম্রতা জবাব না দিয়ে আরফানের দিকে তাকালো। লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের মানুষটিকে
দেখতে মাথাটা বেশ খানিকটা উঁচু, শক্ত চুল, ব্রেকবাস করা চুল। বিকালে সোনালি রোদে এসে যেন আরো সুন্দর লাগছে। নম্রতা আজকে প্রথম খেয়াল করলো আরফানের ঘাড়ের কাছে একটি তিল আছে, কুচকুচে কালো তিল, ব্যক্তিত্ববান, বলিষ্ঠ দেখতে। এই তিলটি আলতো করে ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করলো তার, কিন্তু প্রতিবারের মতো ইচ্ছেকে ঝোপ করে বন্ধ করলো সে। পর মুহূর্তে গম্ভীর উদ্বিগ্ন কণ্ঠে ধ্যান ভাঙলো তার। আরেকটু হলে গর্তে পড়তেন, সাবধানে হাঁটুন। নম্রতা মৃদু গলা খাকারি দিয়ে মাথা নাড়ল। আরফান মিটিমিটি হেসে বলল, মনোযোগ কোথায় ছিল, কি দেখছিলেন? নম্রতা হালকা যেন হেসকি খেলো। এক পলক আরফানের দিকে দেখে নিয়ম বুঝিয়ে চুরি ধরা পড়ে গেছে। এ ডাক্তার খুব একটা সুবিধার নয়। চোখ কান সজাগ সতর্ক। তবুও নম্রতা কিছুটা স্বীকার না করে বলল, আমতা করে বলল, আশেপাশে দেখছিলাম, তাছাড়া কি এমন আর আছে দেখবো? নম্রতা কিছুটা হকচকে বলল, আশেপাশে দেখার অনেক কিছুই আছে। রাস্তার পাশে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, ওকে দেখছিলাম। আরফান হেসে ফেলল, ঠাট্টা নিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা। নম্রতা কিছুটা রেগে গেল। হাসছেন কেন? আরফান নম্রতার মতো করে বলল, আশেপাশে হাসার মতো অনেক কিছু ঘটেছে। রাস্তার পাশে একটি বাচ্চা দাঁড়িয়েছিল, তার কথা শুনেই হাসছিলাম। কথাটা বলে আবারও মিটমিট করে হাসতে লাগলো আরফান। নম্রতা রাগ করার চেষ্টা করেও হেসে ফেলল। আরফানের বাহুতে এলোপাথারি কয়েকটা আঘাত করলো, কয়েক কদম অসহ্য করলো। আরফান নিঃশব্দে হাসলো, অবাক হওয়ার চেষ্টা করলো। অসহ্য কেন? আমি কি একবারও বলেছি যে আপনি আমাকে দিকে তাকিয়েছেন? আমি আপনার কথায় সরল মনে বিশ্বাস করেছি, তারপরে অসহ্য? নম্রতা ভিজে গেল। লজ্জায় রাঙা মুখ নিয়ে, কি ফাজিল ছেলে। নম্রতা আরেকবার বাহুতে বেশ জোরেই আঘাত করলো। কৃত্রিম রাগ নিয়ে বলল, আমি আপনার সাথে কথা বলবো না, এত ফাজিল আপনি। আরফান হাসতে হাসতে নম্রতার হাত চেপে নিজেকে রক্ষা করে। নম্রতাকে রাগিয়ে দিতে বলল, আচ্ছা কথা বলতে হবে না, আপনি বরং তাকিয়েই থাকুন। নম্রতা গর্জে উঠল আবার। আরফান মুখ ভর্তি হাসি নিয়ে, সেই হাসি নিয়েই বাচ্চাদের মতো করে আবদার করলো, আপনার হাতটা ধরি। নম্রতা বাঁকা নজরে তাকালো। ধরেই তো আছেন। আরফান মুখ ভরা হাসি নিয়ে বলল, যদি নিষেধ করেন তাই আগে থেকেই ধরে আছি, রিস্ক নিতে চাইলাম না। যদিও নিষেধ করলেও ধরতাম, প্রয়োজন তো জোর করেও ধরতাম। আমি ইফটিজারের মামলা করে দিব। আমাকে সাথে নিবেন? আমিও মামলা করব। রাস্তাঘাটে মেয়েরা এমন বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, রিস্ক নেওয়া যাবে না। কেউ কেউ আবার গর্তেও পড়ে যাবে। কথায় বলে হাসে আরফান। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি খুন করব। আরফান নম্রতার হাতটা চেপে ধরে রাস্তা পার হতে হতে বলল, আচ্ছা তার আগে ফুল কিনে দেই, চলুন। সবগুলোই নিবেন? বিকাল ৩টা। দুপুরে ঝাঁজ ধরা উত্তাপটা খানিকটা মিয়ে গেছে। ডিপার্টমেন্টের পাশে লম্বা অশ্বগাছের গাছের মাথায় ঝমক ধরেছে চূড়ান্ত সূর্য। ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ছেলে মেয়েদের পাশ কাটিয়ে নেমে যেতে দেখলো নীরা। দিনের শেষে ক্লান্তিতে ক্লাসটা শেষ করেছে। নীরার দৃষ্টি স্থির, চাহনি গম্ভীর, টুলটুল মুখটা অবহেলায় জীর্ণ। নীরা হাঁটতে হাঁটতে মাকে ফোন করলো। বড় ক্লান্ত লাগছে তার, শরীর মন কোনোটাই যেন ভালো নেই, সব মুয়ে আসছে। নীরার মা ফোন তুলে বললেন, তোর সমস্যা কি? নীরা শান্ত কণ্ঠে বলল, আমার কোনো সমস্যা নেই মা। সমস্যা নেই তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? অবুঝ মায়ের খুব সাধারণ প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল নীরা। আমি ওকে বিয়ে করতে চাই না মা। চাস না কেন? ছেলেটার চরিত্র খারাপ, মদ গাঁজা খায়, মেয়ের মানুষের নেশা আছে, অভদ্র জানে কেউ? নীরা শান্ত কণ্ঠে বলে, এগুলোর কোনোটি ওর মধ্যে সমস্যা নয় মা, অন্তু খুবই লয়াল একটা ছেলে, আমি জানি। নীরার মা এবার তেতে উঠল, ভীষণ রাগ নিয়েই বলল, নিজেই বলছিস লয়াল, বিয়ে করতে চাচ্ছিস না কেন? ছেলেটা যেহেতু পড়াশোনা করে, চাকরি একদিন করবেই। ধানমন্ডিতে নিজস্ব বাসা আছে। এই যুগে ঢাকা শহরে বাসা থাকা মানে বুঝিস? ছেলের বাপ সরকারি চাকরি করে। আহামরি টাকা পয়সা না থাকলেও ছেলের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করতেও বালাই নেই। আমাদের যা অবস্থা, সম্বন্ধটা খুব ভালো। ছেলের চাকরি নিয়ে একটু অনিশ্চয়তা আছে ঠিকই, কিন্তু একদিন পেয়ে যাবে। তোর বিয়ে ভেঙে যাওয়া নিয়ে বিশ্রী কথা বেড়েছে। সম্বন্ধটা আগে পোকাপোক্ত করা ভালো। এই সম্বন্ধ কখন বেঁধে বসবে কোনো ঠিক নেই।
ইরারও ভার্সিটি 2 বছর চলে গেল, ওকেও বিয়ে দিতে হবে। আর তোর ভাইয়ের কথা আর কি বলবো, ছেলেটার তো খেটে খেটে আজীবন শেষ। আপাতত ঠিক বয়সে বিয়েটা করুক। তুই মায়ের কথার মাঝে ফোন কেটে দেয় নীরা। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আকাশের দিকে তাকায়, দিশেহারা দৃষ্টিতে খানিকটা টলমল হয়ে ওঠে। হঠাৎ করে বোঝার কাঁধে খুব অবাক লাগে তার। মা কি কথা বললো, মনটা ছলকে উঠল তার। আজ বাবা যদি থাকতো, নীরার পাতলা ঠোঁটটা ভেঙে আসে কান্নায়। নীরা কি করবে বুঝতে পারছে না।